আসসালামু আলাইকুম। আম আজকে আমি কথা বলতে চাচ্ছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস বিষয় নিয়ে। সেটা হলো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস ফর বাংলাদেশ। ভূ-রাজনৈতিক আম কৌশল বাংলাদেশের জন্য। আম দেখেন, আমি আগেও আমার আগের ভিডিওতে আমাকে ইন্ট্রোডিউস করেছি। সো সেটা নতুন করে করার দরকার নাই সময়ের স্বল্পতার জন্য। আমার একটাই মাত্র ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। সো আমি আবারও বলছি যে এটা আমার পার্সোনাল ভিউ। আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে, বাংলাদেশি অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবে আমার ভিউটা শেয়ার করছি। এটা ভুল ভ্রান্তি সব কিছু এর মধ্যে থাকতে পারে। এর পিছনে আমি কোনো ব্যাপক পড়াশোনা করি নাই বা গবেষণাও করি নাই, সুতরাং এটা জাস্ট আমার পার্সোনাল ভিউ। আমি মনে করি যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন সারা পৃথিবীতে অত্যন্ত জটিল, এবং এই প্রসঙ্গে বাংলাদেশে একটা আহ, বিষয় নিয়ে বেশ আলোচনা হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের কি কোনো বিদেশি হস্তক্ষেপ, সামরিক আগ্রাসন, এগুলোর সম্ভাবনা আছে কি না, থাকলে কতটুক। তো আমি এই বিষয় নিয়েই কথা বলতে চাই। একটা হচ্ছে যে সম্ভাবনা আছে কি না, থাকলে কতটুক, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যাপারে আমাদের করণীয় কী। তো আমি এই ভিডিওটা আসলে দুইটা খণ্ডে, দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টটা হবে সম্ভাবনা আছে কি না, থাকলে কতটুক, আমাদের কি মনে হয়। আর দ্বিতীয় খণ্ডটা হবে যে যদি সম্ভাবনা থেকে থাকে বা না থেকে থাকে, তাহলে আমাদের করণীয় কী। তো অনেকেই আছেন যারা, আমি আমার অনেক পরিচিতদের মধ্যে বলতে শুনি যে এরকম কোনো সম্ভাবনা নাই, এগুলো ফালতু কথা, এগুলো খামাখা একটা অস্থিরতা তৈরি করা, প্রোপাগান্ডা তৈরি করা ইত্যাদি। আবার অনেকে মনে করেন যে এটা একদমই সম্ভব এবং এটা হতেই যাচ্ছে। তো আমি আসলে এই দুইয়ের মাঝামাঝি। কিন্তু একটা লাইকার্ট স্কেল যদি বলেন যে কোনটাকে আমি বেশি সম্ভাবনা মনে করি, একদমই সম্ভব না এবং ডেফিনেটলি হতে যাচ্ছে, এই দুইয়ের মধ্যে আমি আই উইল বি টুয়ার্ডস যে অন দ্য রাইট সাইড, যে সম্ভাবনা খুব বেশি। এটা আমার পার্সোনাল ভিউ। এবং এর কারণগুলো কি, কেন আমি মনে করি যে এরকম একটা সম্ভাবনা যথেষ্টই আছে। উড়ায় দেওয়ার মতো তো নাই, সম্ভাবনা হবেই যে এরকম তো বলা যায় না, কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে, আর আমাদেরকে সে ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। দেখেন, আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই, তো আমরা তো মনে করি না যে পরীক্ষায় খুব সহজ প্রশ্ন করা হবে, তো আমাদেরকে অত বেশি কঠিন প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আমাদের প্রিপারেশনটা তো থাকতে হয় খুব শক্ত পরীক্ষার জন্য। তারপর পরীক্ষা যদি সহজ হয়, সেটা তো হতেই পারে। তো আমি যেই কারণে মনে করি সম্ভাবনা আছে এবং ভালো সম্ভাবনা আছে, সেটার অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখি, পার্টিকুলারলি আমাদের সীমান্ত সংলগ্ন দেশগুলো দেখি, সেখানের সিচুয়েশন খুব, আমার কাছে মনে হয় না যে খুব গণতান্ত্রিক স্টেবল সিচুয়েশন। যখন আপনি একটা দেশে একটা উগ্র জাতীয়তাবাদ বা বিভাজন ভিত্তিক জাতীয়তাবাদ এর উপর ভিত্তি করে রাজনীতি করবেন, তখন সেই দেশের উন্নতি হবে না। সেই দেশ উন্নতি বলতে সেই দেশের দারিদ্র্য বিমোচন, সেই দেশের কোয়ালিটি, লাইফ কোয়ালিটি ইমপ্রুভ করা, সে দেশে অর্থনৈতিক উন্নয়ন, এগুলো যথেষ্টই বাধাগ্রস্ত হবে লং টার্মে। শর্ট টার্মে হলে হতে পারে, লং টার্মে। এর অনেকগুলো কারণ আছে। কারণগুলো হচ্ছে, আপনি যখন একটা দেশকে বিভাজিত করবেন, যেমন আপনি যদি বলেন যে এটা একটা উগ্র হিন্দুত্ববাদ আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেটা কিন্তু হিন্দু ধর্মের সাথেও যায় না। হিন্দুত্ববাদ কোনো আর হিন্দু ধর্ম এক না। তো আপনি যখন সেটা করতে যাবেন, তো তখন হবে কি, আপনি ওই দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করলেন। আপনি বলতে পারেন যে এখানে হচ্ছে, এমনও যদি হয়ে থাকে যে 90%ই বা 95%ই হচ্ছে মেজরিটি গ্রুপ, মাত্র 5% মাইনরিটি গ্রুপ। আপনি 5%কে ভাগ করলে কী বা হলো? একটা দেশের 5% লোক যদি মূল ধারার সাথে না যায়, তাহলে দেশের উন্নতি কেন হবে না? হবে না এই কারণে যে আপনার ওই মেসেজটা কিন্তু খুব সাংঘাতিক, খুব ডেঞ্জারাস, বিপজ্জনক। যে আপনি বলছেন যে এই দেশে সব নাগরিক এক না। আপনি বলছেন যে ল অ্যান্ড পলিসি এই দেশে সবার জন্য সমান না। এই মেসেজটা যখন আপনি দিলেন, তখন এইটার একটা স্নোবল এফেক্ট, এটার একটা
ফলো আপ এফেক্ট থাকে, সেটা হচ্ছে ওই 5% তো গেলই, বাকি 95%-এর মধ্যেও তখন যারা অন্য কোনোভাবে আবার মেজরিটি, তারাও তো ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করবে এবং ওই 95%-এর মধ্যে যারা মাইনরিটি তাদেরকে বিভক্ত করবে। সেটা হতে পারে যে বিভিন্ন কাস্ট, ধর্মীয় কাস্টের উপর ভিত্তি করে বিভক্ত হলো এবং এইভাবে করে টপ কাস্ট যেটা, সেটা তখন আবার বিভক্ত করবে ধনী গরিবের মধ্যে, তার মধ্যে আবার বিভক্ত করবে শিক্ষিত অশিক্ষিত, এলাকা ভিত্তিক বিভক্তি। এই বিভাজনগুলো চলতে থাকবে এবং এটা একটা দেশের জন্য সামগ্রিকভাবে ইউনাইটেড অ্যাপ্রোচ হবে না। এটা যখন না হবে তখন সেই দেশের অর্থনীতি, সেই দেশের যে মানুষের যে মৌলিক চাহিদাগুলা, যে সেই চাহিদাগুলা হচ্ছে জীবনযাত্রার মান, শিক্ষা, চিকিৎসা, খাবারের নিশ্চয়তা, আইন শৃঙ্খলা নিশ্চয়তা, সবার জন্য সমান সাম্য, সেগুলো হবে না। সেগুলো যখন না হবে তখন সেই রাজনৈতিক দলটাকে, যারা কিনা এইগুলোর উপর ভিত্তি করে চলে, তাদেরকে আরও বেশি উগ্রতবাদ প্রচার করতে হবে। তাদের কোনো সাকসেস ন্যারেটিভ থাকতে হবে, তো সাকসেস স্টোরি থাকতে হবে এবং এই সাকসেস স্টোরি থাকতে যেয়ে সাধারণত তারা তখন এই ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলোতে জড়ায় পড়ে। তো এই জিনিসটা তো আমরা সবাই জানি। তো সেটা একটা কারণ, সেটা একটা অত্যন্ত ভীতিকর কারণ যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের সিচুয়েশন খুবই প্রকট এবং সেই কারণে তারা তাদের একটা সাকসেস স্টোরি দেখানোর জন্য এটা করতে পারে। এটা ওই দেশের জন্যও ভালো হবে না কোনোভাবেই। যত দুর্বল প্রতিবেশী হোক না কেন, একটা প্রতিবেশী আগ্রাসন করে নেওয়া বা একটা প্রতিবেশীর উপর সামরিক হস্তক্ষেপ করা, এগুলো ওই দেশের জন্য ভালো না। কিন্তু এই জাতীয় সরকারগুলো ওই নিজের দেশের কি ভালো হলো খারাপ হলো সেগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তাও করে না। তারা শর্ট টার্মে তারা ক্ষমতায় থাকার জন্য তাদের যা যা করা দরকার এই মুহূর্তে সেইগুলোর প্রতি তাদের বেশি গুরুত্ব থাকে। পার্টিকুলারলি যদি ওই পার্শ্ববর্তী দেশটা কোনো সাংঘাতিক সামরিক থ্রেট বা বিপদ সৃষ্টি করতে না পারে, সে পার্শ্ববর্তী দেশটা যদি, মানে যে দেশটাকে আক্রমণ করা হচ্ছে সেই দেশটা যদি সামরিকভাবে দুর্বল হয়, তাহলে তো এটা আরও একটা সেফ গেম, আরও সেফ গেম। এটা যদি একটা নিউক্লিয়ার পাওয়ার সামরিক শক্তিশালী প্রতিবেশী হয়, তাহলে সেই দেশটার প্রতি এই আক্রমণ করতে গেলে তো ইমিডিয়েট থ্রেটটা অনেক হাই, শর্ট টার্ম থ্রেটটাও অনেক হাই। সো সেই ক্ষেত্রে তারা ওই শাসক গোষ্ঠী সেটা করার সাহস অনেক সময় করবে না। কিন্তু যদি দুর্বল দেশ হয় পার্শ্ববর্তী দেশ, তাহলে এখানে ন্যায় নীতির তো কোনো ব্যাপার নাই, তাদের ক্ষমতায় থাকা নিয়ে কথা। তারা নিজের দেশেই তো তাদের নিজেদের লোককেই মেরে কেটে একাকার কাণ্ড করে দিতে তাদের দ্বিধাবোধ করবে না। তো সেটা একটা জিনিস। এই কারণে এই সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করলে বা বিবেচনা আনলে আমার মনে হয় সম্ভাবনা একদম উড়ায় দেওয়া তো কোনোভাবেই সম্ভব না। আমি বলছি না অস্থিরতা তৈরি করা, কোনোভাবে পরোক্ষভাবে দেশের মধ্যে ক্যাওস তৈরি করা, সেগুলো তো খুব সম্ভব, মানে কেবল আপনারা তো এক্সপেরিয়েন্সই করতেছেন। আমি বলছি সরাসরি সামরিক হস্তক্ষেপ। আরেকটা হচ্ছে যখন জিওপলিটিক্যাল সিচুয়েশন, জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গুরুত্ব, বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, সেখানে যে গুরুত্ব বিভিন্নভাবে অন্যান্য অনেক দেশের তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন এবং তাদের নিজেদের অখণ্ডতা রক্ষা ইত্যাদির জন্য তারা যেগুলো ন্যাচারাল প্রসেস, অখণ্ডতা রক্ষার একটা ন্যাচারাল প্রসেস হচ্ছে সাম্য, গণতন্ত্র, সবাইকে অধিকার দেওয়া, ওনারশিপ, সবাই একটা দেশের ওনারশিপ বিলঙ্গিং সবাইকে দেওয়া। তাহলে আপনার আর অন্য কিছু করতে হয় না। দেশটা যদি সবার হয় তাহলে তো আর সে ভাগ হতে চাবে কেন? কিন্তু যখন ওইগুলো করা হয় না তখন তো ওটা হতে চায়, তখনই সামরিকভাবে শক্তি প্রয়োগ করে এগুলো অখণ্ডতা রক্ষা করার ব্যাপারটা চলে আসে। তো সেইটা করার জন্য বাংলাদেশ অনেকের কাছেই খুব ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চিটাগাং পোর্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ফেনী বাংলাদেশের চিকেন নেক। আমরা অনেক চিকেন নেক শুনি। ফেনী একটা এলাকা যেটা বাংলাদেশের চিকেন নেকও হতে পারে। বাংলাদেশের অবশ্য চিকেন নেকের দরকার নাই। সামরিকভাবে নিজেদেরকে এতটাই দুর্বল করে রেখেছে বাংলাদেশ যে চিকেন নেক টেকের দরকার নেই, কিন্তু তারপরেও চিকেন নেক আছে। তো ভূ রাজনৈতিকভাবেও এটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে অনেক চিন্তাভাবনা যে এখানে যদি অন্য কোনো সামরিক শক্তির প্রভাব বিস্তার হয় তাহলে কি হবে ইত্যাদি। সো সেই সমস্ত চিন্তাভাবনা থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগুলো আমার কাছে মনে হয় যে সেটাও একটা বিবেচ্য বিষয়। ইতিহাস যদি দেখেন এগুলো তো হচ্ছে না তা না,
হচ্ছে তো। আমরা যদি দেখি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেনের পিছনে ইউনাইটেড স্টেটসের সরাসরি সমর্থন ছিল, ন্যাটোর সরাসরি সমর্থন ছিল, তারপরেও ইউক্রেনকে আক্রান্ত হয় নাই, হয়েছে তো। এবং সিচুয়েশন কিন্তু অনেকটা এইরকমই পরিস্থিতি, মানে বিবেচনার বিষয়গুলো কিন্তু এখানে যেরকম সেরকমই। গণতন্ত্রের অভাব বা একটু স্বৈরতান্ত্রিক মনোভাব এবং নিজের ক্ষমতায় থাকার সুবিধার্থে আক্রমণে যুদ্ধ ব্যবহার করা, তো সেগুলো তো ছিল। সেখানে হচ্ছে আমরা ইসরায়েল প্যালেস্টাইনে দেখতে পাচ্ছি, যুদ্ধ তো হচ্ছেই সারা পৃথিবীতে বিভিন্নভাবে। আম, আপনি তো আসলে এটা হবে কি না সেটা বলা মুশকিল, এই জন্য যে একজন পাগলকে প্রেডিক্ট করা তো খুব মুশকিলের কথা। আপনি তো একজন সুস্থ মানুষের র্যাশনাল ডিসিশন প্রেডিকশন করতে পারবেন, কিন্তু একটা ক্রেজি উন্মাদের প্রেডিকশন করা কখনো সম্ভব না, খুব ডিফিকাল্ট আপনার জন্য। সেই জন্য সব ধরনের পরিস্থিতি আপনার মাথায় রাখতে হবে। তারপরে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে বিষয়টা ঘটে আছে, সেটা হচ্ছে যে আভ্যন্তরীণ ব্যাপারে আমরা অনেক ভাগে বিভক্ত। এবং আমাদের এটা তো সত্যি কথা যে দুর্নীতির মাত্রা গত 16 বছরে তো আহ, চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইছে। এবং আমাদের দেশপ্রেম ইত্যাদি, দেশ বিক্রি করে দেওয়া যে ব্যাপারটা আম, আমরা রেটরিক হিসেবে ব্যবহার করি, সেটা তো আসলে রিয়েলিস্টিক মনে হয়েছে অনেকভাবেই। আহ, আহ, বিভিন্ন শক্তির মধ্যে বিভিন্ন দেশের একদম কেন্দ্রীভূত যারা আহ, ক্ষমতার বিভিন্ন পর্যায়ে আছেন বা ছিলেন, তাদের মধ্যেও দেশপ্রেমের যে অভাব সেটা তো মানুষের কাছে প্রকট। তারপরে আমাদের মধ্যে বিভিন্ন জাতিগত বিভেদ, এগুলোকেও তো সুবিধা হিসেবে নেওয়া যায়। তো এই সমস্ত কিছু চিন্তা করলে একটা দেশ যখন খুব ইউনাইটেড থাকে, তখন সেই দেশটার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া, ওই যে একটা বললাম যে ইমিডিয়েট থ্রেটটা কী সেটা বিবেচনায় করেই সবাই এই ক্যালকুলেশনগুলো করে। আপনার ফিজিবিলিটি স্টাডি, ভায়াবিলিটি, এগুলোর কেমন, এটার প্রস অ্যান্ড কনস কী, আপনার সুবিধা অসুবিধা কী, সেই জিনিসগুলো বিবেচনায় করে। যখন দেখে যে একটা দেশের ভিতরে এটা খুব সহজেই সম্ভব এবং করলে আহ, 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 খুব ইমিডিয়েটলি, মানে তাৎক্ষণিক কোনো ক্ষতির সম্ভাবনা কম, তখন তো এটা একটা অ্যাট্রাকটিভ প্রপোজিশন হয়ে দাঁড়াতেই পারে, আকর্ষণীয় একটা বিবেচনা হতেই পারে। তো আমাদের দেশের মধ্যেও যে বিভাজনগুলো আছে, যে বিভিন্ন গ্রুপ যদি এরকম মনে হয় যে তারা আসলে ওয়েলকাম করতেছে, তারা চাচ্ছেই যেটা হোক, তাহলে তো সেটা আরও বেশি সুবিধাজনক পর্যায়ে পড়ে। আর আমাদের যদি অন্য যে গ্রুপগুলো আছে যারা চাচ্ছে না এটা হোক, তারা যদি আম, আম, যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে বিষয়টা বিবেচনা না করে, মাথা গরম করে, সেখানে দেখা গেল যে তাদের মধ্যে ওই দূরদৃষ্টি সম্পন্ন যে নেতৃত্ব, সেটার অভাব। যদি রাজনৈতিক দলগুলোকে দেখা যায় যে এই রাজনৈতিক দলগুলোর আসলে দেশপ্রেমের কোনো, ইমিডিয়েটলি তারা ক্ষমতায় যাওয়াটাই আসলে তাদের কাছে মূল বিষয় হয়ে দাঁড়াইছে, সেই ক্ষেত্রে সেটাও একটা বিবেচ্য বিষয় হবে, যেখানে তো আসলে এমন কোনো ইউনিফাইং কোনো গ্লুইং ফ্যাক্টর বা লিডারশিপ দেখা যাচ্ছে না। তো সেটা একটা ব্যাপার হবে। সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা, এইটার একটা বিষয় থাকবে, যে তারা কি আসলে বুঝতে পারছে যে অনেক সময় তো এরকম হতেই পারে যে সনাতন বা বা ট্র্যাডিশনাল যে লিডারশিপ বা পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল পার্টিজ, সেগুলোর প্রতি আস্থা সরায় ফেলতে হয় মানুষের। ওদেরও রেকটিফিকেশনের দরকার আছে। তো গণতান্ত্রিক ব্যবস্থা এটাই তো হয় যে তা একটা 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 শক্তিশালী পলিটিক্যাল পার্টি বিবেচনা করবে যে কেন আমার জনসমর্থন কমে গেল, জনসমর্থন কমবে বলেই তো তাদেরকে বিবেচনা করতে হবে। সেই জনসমর্থনটা কমবে কিভাবে? কমবে এভাবে যে জনগণকে ওই সমর্থনটা প্রত্যাহার করতে হবে। তো আমরা যদি ট্র্যাডিশনালি সেভাবে চিন্তা করতে থাকি, সবসময় যে এই দলটার প্রতি আমাদের সমর্থন ছোটোবেলায় ছিল, আমার বাবার ছিল, আমার দাদার ছিল, তো আমারও থাকবে, তাহলে তো সেই দলের মধ্যে তো ওই বোধ শক্তিটা আসবে না। আমি এরকম বলতে শুনি, খুবই দুঃখজনক। আমাদের ভারতীয় রাজনীতিবিদদের মুখে তো আমি এরকম বলতে শুনছি যে, যেমন একজন বলতেছিল যে একজন নাবালকরে মন্ত্রী বানায় রাখছেন, তো এখন সেই মন্ত্রী উল্টাপাল্টা কথা বলে, এর দায়িত্ব আমরা নিব না, আমরা আক্রমণ করব, আমরা সীমান্তে জড়ো হব ইত্যাদি। এই যে নাবালক বলল একজন মানুষকে, হ্যাঁ, নাবালক কি তিনি তিনি মন্ত্রী হয়েছেন? তিনি কি আপনার রেকমেন্ডেশন নিয়ে মন্ত্রী হয়েছেন? তিনি তো তার নিজের যোগ্যতায় মন্ত্রী হয়েছেন। এটা কেমন ধরনের কথা?
এবং আমি সেটা না ভারতীয়দের দেখুন তো তারা বলতেই পারে, আমি তাদের দোষ দিই না। দেখেন ইটস এ গেম। তারা তাদের গেমটা খেলবে, আমরা আমাদের গেমটা খেলবো। আর ভারতীয় বলতে সবাই যে খারাপ তাও কিন্তু না। ভারতে কিন্তু মেজরিটি পিপল, আমি জানি না মেজরিটি বলাটা ঠিক হবে কি না। আমি ভারত গেছি, আমি ভারত যে দেখছি মানুষজন আমাকেও তো প্রচণ্ড ভালোবাসছে। আমি যেখানে যেখানে গেছি, আহ, আমি তো আম, সবার সাথে আমি মাত্র 6-7 দিন ছিলাম একটা অফিসিয়াল প্রোগ্রামে আমার যেতে হয়েছে, এবং প্রত্যেক দিন আমাকে ফ্লাই করতে হয়েছে একটা নতুন সিটিতে যাওয়ার জন্য। তো আমি অস্ট্রেলিয়ায় থাকি, আপনি তো আগের ভিডিওতে দেখছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো মনে হয়েছে তারা অত্যন্ত বন্ধুসুলভ, ভালো মানুষ। মানুষগুলো তো সবই ভালো। আমি চায়নাতে অনেকবার গেছি। চায়নাকে এইরকম যে সুপার পাওয়ার বা এরকম একটা অ্যাগ্রেশন চায়নার একটা দেখা যাচ্ছে বা মনে হচ্ছে বাইরের দেশ থেকে, মানুষগুলো তো ভালো, একদমই ভালো। তারা খেটে খাওয়া, তাদের তো মানুষের চাহিদা কী ভাই? প্রত্যেক দেশের মানুষের চাহিদা কী? সেটা আপনি চায়নায় বলেন, আমেরিকায় বলেন, ইন্ডিয়ায় বলেন, অস্ট্রেলিয়ায় বলেন। ভাই দিনে আনবো, খাবো, বাচ্চাদের নিয়ে একটা ভালো জীবন কাটাবো, সুখে শান্তি থাকবো। কে চায় যে আমি যুদ্ধ করতে যাব? কে চায় যে আমার এখানে বোমা পড়বে, আমি দৌড় দিব, আমি বাংকারের মধ্যে দৌড়বো, আমি তারপরে আলটিমেটলি একটা দেশ দখল করবো? এগুলো তো কারো মানে আপনার কি চাহিদা এটা? আপনি চিন্তা করেন তো দেখি। আপনার এখন দৌড়ায় বেড়াতে হচ্ছে, প্রত্যেক রাত্রে সাইরেন বাজে আর আপনার দৌড়াইতে হয়, বোমা পড়ে, আপনার দেশও যাইতেছে, বোমা মারতেছে, জিনিসের দাম বেড়ে গেছে, আপনি খাইতে পারতেছেন না, আপনার বাচ্চাটা কোথায় পড়াশোনা করতেছিল, এখন কোথায় আছে কে জানে। এটাকে আপনি চান? এটা ও দেশের মানুষ চাবে কেন? কেউ চায় না। কিন্তু এই জিনিসগুলো আমি আমার পরের ভিডিওতে বলবো যে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। তো আমি ভারত বিদ্বেষী না, কিন্তু ভারত পাকিস্তান কোনোটারই বিদ্বেষী না, চায়না কোনোটার বিদ্বেষী। আমি আমার দেশের জন্য যেটা ভালো সেটা করতে বলতেছি। সেটা যখন যার সাথে যেভাবে নেগোশিয়েট করতে হয়। কারণ দেশ আক্রমণ করা, এইসব যুদ্ধ বিগ্রহ, ভাই বাঁচবো কয়দিন, আপনি বাঁচবেন কয়দিন? এগুলো কোনো মানুষ চায়? কোনো মানুষ চায় না। তো এটা তো সেই দেশের লোক তো বলতেই পারে। আমি আমার দেশের নেতাদেরকে বলতে শুনছি, একটা ভিডিও দেখলাম যে বলতেছে, একজন নেতা বলতেছে যে বাবার আগে যদি ছেলে যায় তাহলে সেই সংসারের কোনোদিন উপকার হয় না, উন্নতি হয় না। ছেলেরা বাবার পিছন পিছন হাঁটতে হবে। তোমরা মানে ছাত্রদের উদ্দেশ্য করে সেই বর্ষিয়ান নেতা এই কথা বলতেছেন। তুমি বাবা একজন বর্ষিয়ান নেতা, 16 বছর তুমি একটা স্বৈরাচার সরাতে পারলা না। একটা বাংলাদেশে একটা বিরোধী দল, যে কোনো দেশে একটা বিরোধী দলের কাজ কি? আমরা প্রত্যেকটা দলের তো কাজ আছে, তাই না? সরকারি দলের কাজ আছে, বিরোধী দলের কাজ। বিরোধী দলের কাজ কি? এই ধরনের সিচুয়েশন, অ্যাবনর্মাল সিচুয়েশনে অ্যাবনর্মালি তো রিয়্যাক্ট করা এবং দায়িত্ব নেওয়া একটা, এটা কি আসলে তারা পারল না 16 বছর এরকম একটা স্বৈরাচার সরাতে? নাকি আসলে কতটুক চাইলো না? আমি তো বুঝি না। এই যে 2024 সালে যে নির্বাচনটা হয়ে গেল, তারপর তো আবার সব চুপচাপ ঠান্ডা মাথায়, এবং তো মনে হচ্ছিল যে আবার 2028 পর্যন্ত মেনেই নিছে, আবার ঈদের পরে একটা আন্দোলন, আবার হয়তো 2027-এ একটা ঈদের পরে একটা আন্দোলনের মতো হতে পারে। তো এটা ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতই হোক, এটা তো অক্ষমতা। এবং এই ছাত্ররা যে বুকের রক্ত দিয়ে, ছাত্র জনতা, আমি সবার কথাই বলছি। এটা এমন না যে আমি অন্যদেরকে অন্যদের যে এখানে অবদান, সেটা কারো অবদানকে আমি অস্বীকার করছি না। কিন্তু এটা উদ্যোগটা কারা নিল? উদ্যোগটা কারা নিল? সেটা তো দেখতে হবে। তো সেই উদ্যোগটা যারা নিল, যেটার লিডারশিপ যারা করলো, তাদেরকে এখন আমি বলবো যে তুমি বাবার সামনে ছেলে হাঁটলে দেখতে ভালো দেখা যায় না। এখানে কে কার বাবা? আপনি কার বাবা? আমার বাবা আপনি কেন হতে যাবেন? ওনার বাবা আপনি কেন হতে যাবেন? তো এই যে আমাদের যে মানসিকতা, এই যে বিভাজনগুলো যখন আছে, রাজনৈতিক নেতৃত্বের যখন অভাব আছে, এটা তো আরেকটা বহিঃশত্রুকে উদ্বুদ্ধ করবে যে এই দেশটা একটা ফেভারেবল সিচুয়েশন যত রকমভাবে তৈরি করা সম্ভব তৈরি করে রাখছে দেশটা। সো ইট উইল বি রাদার স্টুপিড নট টু অ্যাটাক দিস কান্ট্রি। এটা এখন মোক্ষম সময়। হায়দ্রাবাদ দখল হয়ে গেছিল, তাই না? সিকিম দখল হয়ে গেছিল, আরও ছোটো এই যে গোয়া টোয়া, এগুলো ছোটোখাটো দেশ পর্তুগিজ দখল হয়ে গেছে, কাশ্মীর নিয়ে। তো এগুলো কি হয় নাই? এটা আমাদের উপমহাদেশেই হয়েছে। এরকম তো হতেই পারে। হলে কি হবে? তারপরে কে কি বলবে? এখন যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, আপনি আমেরিকায় এখন ট্রাম্প ক্ষমতায় আছে, তার একটা পলিটিক্যাল ভিউজ আছে, আমেরিকা ফার্স্ট অ্যাটিটিউড, বা পৃথিবীর কোথায় কেউ ট্রানজ্যাকশনাল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, যেখানে আমার কয় টাকা লাভ হবে, কয় টাকা ক্ষমতা, বা আমার প্রভাব বিস্তারের করলে আমি কয় টাকা পাবো, সেটা আলটিমেটলি। তো সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় না এই সম্ভাবনাটা কম, সম্ভাবনাটা রাদার যথেষ্ট হাই। এটাই আমি বলতে চাচ্ছিলাম।
ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আমার প্রথম ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা, এবং যারা কমেন্ট করছেন, উৎসাহ দিচ্ছেন আমার ফেসবুকে অথবা আমার ভিডিওতে। আমি জানি তারা সবাই আমার বন্ধু, আমার পরিচিত, আমার অপরিচিত, সবাই বলতে অনেকেই। আমার অপরিচিতদের মধ্যে আমার ভিডিও কে দেখবে, কয়জন দেখবে, কেন দেখবে, আহ, আহ, অত্যন্ত যৌক্তিক, কেন দেখবে মানে। কিন্তু আমার এই ভিডিওগুলো করা হচ্ছে জাস্ট আমার ভিউটা শেয়ার করা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ, সমালোচনা করার জন্য আরও বেশি ধন্যবাদ। ভালো থাকবেন। আর আমার পরের ভিডিওটা, পরের খণ্ড যেটা, সেটা হবে আমাদের স্ট্র্যাটেজিক। আমি এখনই করছি, কিন্তু এটা ডিফারেন্ট ভিডিও, কারণ হচ্ছে যে সময়টা যেন কম লাগে।